বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রী, জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান। পদ্মা সেতুর ৫,০০০ মিটার দৃশ্যমান, ডিসেম্বরের মধ্যে বসবে বাকি ৭ স্প্যান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। মেট্রো রেলের অগ্রগতি ৫০%, লাইন বসেছে ৫ কিলোমিটার, ২০২১ সালের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা। রোহিঙ্গাদের সহায়তায় তহবিল ৯৬ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। মহানবমীতে কল্পারম্ভ ও বিহিত পূজা, দেবীর চরণে পুষ্পাঞ্জলি, করোনা মুক্তির প্রার্থনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প, জরিপে এগিয়ে বাইডেন। নীতিহীন সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে না, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দিয়েছেন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এমন তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রতি আহ্বান জানান দেশ ও জনগণের প্রতি আরও দায়িত্বশীল হতে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হল ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠান। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ৭৫ পরবর্তী সময়ের সাংবাদিকতার চিত্র তুলে ধরেন তিনি। ইতিহাস বিকৃতির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাসীনদের ভোগ বিলাসে ২১ বছর অন্ধকারে কাটিয়েছে বাংলাদেশ। ২১টা বছর কিন্তু সেই অন্ধকার যুগেই বাংলাদেশের মানুষকে কাটাতে হয়েছে। কথাটা হয়তো আমার সবার পছন্দ নাও হতে পারে, শুধু আমি আপনাদেরকে বলবো, সাংবাদিক হিসেবে আপনারা একটু তুলনা করে দেখেন, এই এত অল্প সময়ের মধ্যে যদি দেশে এত উন্নতি করা যেতে পারে, দারিদ্র্যের হার যদি ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামানো যেতে পারে, মাথাপিছু আয় যদি বৃদ্ধি করা যায়, অবকাঠামো উন্নয়ন করা যায়, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়, তাহলে ২১ বছর যারা ক্ষমতায় ছিল কেন করতে পারে নাই? সংবাদ মাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার তাগিদ দেন সরকার প্রধান। আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই, বাস্তবমুখী চাই, এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্যবোধ থেকে হয় সেরকমই আমরা চাই। নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের কল্যাণ আনতে পারে না। গণমাধ্যম নিয়ে বঙ্গবন্ধুর লেখা উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে দায়িত্বশীল হতে হবে। চিন্তা, বিবেক, মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা ভোগ করতে গেলে সাথে সাথে অপরের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধটাও কিন্তু থাকতে হবে। আমার অধিকার কিন্তু অপরের প্রতি দায়িত্ববোধ, আবার অপরের অধিকার আমার দায়িত্ব, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। সমালোচনা সবাই করুক, তাতে আপত্তি নেই, কারণ সমালোচনার মধ্যে দিয়েই অনেক কিছু জানা যায়। দুর্নীতি কিংবা হলুদ সাংবাদিকতার বিষয়েও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো সমালোচকের মানুষকে বিভ্রান্ত করে যেন একটা সেই হলুদ সাংবাদিকতাটা যেন না থাকে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। চলমান নির্মাণ গতি অব্যাহত থাকলে, প্রাকৃতিক বিরূপ না হলে পদ্মা সেতুর বাকি ৭টি স্প্যান বসানো শেষ হবে ডিসেম্বরের মধ্যেই। আর আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে এই সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পদ্মা সেতুর পর্যালোচনায় উঠে আসে এমন তথ্য। এছাড়া করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে নো মাস্ক নো সার্ভিস নীতি চালুর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভা বৈঠকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী।
রোববার বসল পদ্মা সেতুর 34তম স্প্যান। দৃশ্যমান হল সেতুর 5100 মিটার। মোট 41টি স্প্যানের মধ্যে বাকি থাকলো 7টি। বিরূপ আবহাওয়া আর করোনা পরিস্থিতিতে কিছুটা ধীর হলেও আবার স্বাভাবিক গতি পেয়েছে নির্মাণ কাজে। ডিসেম্বরের মধ্যেই সবকটি স্প্যান বসবে বলে আশাবাদী সেতু সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ। 2021 সালে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। এসব বিষয়ে আলোচিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, আগামী ফেব্রুয়ারিতেই যান চলাচল শুরু হতে পারে পদ্মা সেতু দিয়ে। শেষ স্প্যানটার 41 নম্বর স্প্যানটার একটু নাট বল্টু স্ক্রু লাগানো হচ্ছে, 7টা স্প্যানই রেডি আছে। আশা করি আমরা আগামী 2-2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে প্ল্যান, কিন্তু না হলে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি যেত, কারণ ওদের ওই আপনার ওই ক্রেনটা ছেড়ে দিতে পারি। এই ক্রেন তো আসলে পৃথিবীতে খুব বেশি নাই। শীত আসছে, তাই করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় প্রস্তুতি পর্যালোচনা হয় বৈঠকে। নো মাস্ক নো সার্ভিস। সব প্রতিষ্ঠান, বাজার বা শপিং মল বা স্কুল যে কোনোই হোক, বা সামাজিক বা ধর্মীয় যে কোনো সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম বড় একটা ইসে দেওয়া থাকবে, পোস্টারের মতন, যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না ও মাস্ক ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে না। মানবদেহে চীনের সিনোভ্যাকের ট্রায়াল শুরু না হলেও বাংলাদেশের অনুমতি বহাল আছে বলেও জানান সচিব। অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে আলোচনায় অগ্রগতি আছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ সবগুলোই ফুল ফ্লেজেড আপনার জারি আছে, এবং আশা করি যে আমরা প্রথম দিক থেকে ইনশাল্লাহ ভ্যাকসিন পাওয়ার আমাদের সুযোগ রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনের অধ্যাদেশটি আইনের রূপ দিতে এবার এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে আহ্বান করা জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সংশোধিত খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পুরোদমে কাজ চলছে মেট্রো রেল প্রকল্পে। কাজ করছেন জাপান সহ বিদেশি পরামর্শক ও প্রকৌশলীরাও। 20.10 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের উড়াল পথ বসেছে 11 কিলোমিটার জুড়ে, আর রেল লাইন বসেছে 5 কিলোমিটার। সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের গড় অগ্রগতি 50.40%। প্রকল্প কর্মকর্তারা বলছেন, 2021 সালের মধ্যেই মেট্রো রেল চালু করার চেষ্টা চলছে। ওয়াসিম খানের ক্যামেরায় ইবনে নূর শাওনের রিপোর্ট। মহামারী করোনা ভাইরাস থমকে দিয়েছে পুরো পৃথিবীকে। তার আঁচড় কিছুটা লেগেছে এই প্রকল্পেও। তবে সংশ্লিষ্টদের দক্ষতা, আন্তরিকতা আর প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু হয়েছে। কিছুটা বিলম্বিত হলেও দ্রুত সময়ের মধ্যে রাজধানীবাসীকে স্বপ্নের মেট্রো রেল উপহার দিতে চায় সরকার। মেট্রো রেল প্রকল্পে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। পুরো প্রকল্প জুড়ে শ্রমিক প্রকৌশলীদের এমন কর্মতৎপরতা। প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে 8টি প্যাকেজে। এর মধ্যে 3 ও 4-এ 74%, 5-এ 48%-এর কিছু বেশি, আর সবশেষ প্যাকেজ 8-এ প্রায় 31% কাজ শেষ হয়েছে। বিদেশি বড় প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনা পরিস্থিতিতেও নির্মাণ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। আস্তে আস্তে লকডাউনটা উঠে আমরা আস্তে আস্তে খুলে দিচ্ছি, তখন কিন্তু আইসিটি ব্যবহার করে যে কাজগুলো দূরে বসে সুপারভাইজ করে করা যায় সেই কাজগুলো আমরা শুরু করলাম। চার্টার ফ্লাইটে যারা কনসালটেন্ট আছেন, যারা কন্ট্রাক্টর আছেন, আমরা তাদেরকে কিন্তু নিয়ে আসা শুরু করলাম। প্রকল্প এলাকায় নির্মিত 2টি ফিল্ড হাসপাতাল বিদেশিদের আস্থা অর্জন করে। আমাদের এক্সিস্টিং স্থাপনাগুলোকে আমরা আইসোলেশন সেন্টার হিসেবে রূপান্তর করেছি, আমরা কোয়ারেন্টাইন সেন্টার আমরা সেখানে রূপান্তর করেছি, তারপরে আমরা ফিল্ড হাসপাতাল করেছি। MRT লাইন 6 অর্থাৎ দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের অভিজ্ঞতা বাকি প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে সহায়ক হবে বলে মনে করে DMTCL কর্তৃপক্ষ। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে 96 মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইইউর ঢাকা অফিসের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুরু থেকে ইইউ অব্যাহতভাবেই রোহিঙ্গাদের সহায়তা করে আসছে বলে উল্লেখ করেন সংস্থাটির সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জ্যানেন লেসানিক। গেল 22 অক্টোবর রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তা পেতে দাতাদের একটি আন্তর্জাতিক সম্মেলনে সহায়তার ইস্যুটি গুরুত্বের সাথে আলোচিত হয়। সেখানে রোহিঙ্গাদের জন্য $600 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি এসেছিল। এরপরে ইইউর কাছ থেকে আসলো এই ঘোষণা। শারদীয় দুর্গা উৎসবের মহানবমীতে শাস্ত্র অনুযায়ী ষোড়শ উপাচারে পূজিত হন দেবী দুর্গা। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, করোনা থেকে মুক্তি ও মানবতার কল্যাণে ভক্ত কণ্ঠে ছিল দেবী বন্দনা। পুষ্পাঞ্জলি দিয়ে মনের আকুতি আর ভালোবাসা নিবেদন করেন তারা। তপু শাইনের ক্যামেরায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, মঙ্গল প্রার্থনায় মুখর মন্দির প্রাঙ্গণ। মহানবমীর পুণ্যতিথিতে দেবী বন্দনা। শাস্ত্রীয় নিয়ম মেনে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা করা হয়। মায়ের চরণে দেয়া হয় অর্ঘ্য। শাপলা, শালুক সহ ষোড়শ উপাচারে হয় দেবীর পূজা। মা যেন যুগে যুগে যেভাবে সকল অশুভ শক্তি বিনাশ করেছেন, এবারও যেন মা দেশ ও জাতিকে তথা পৃথিবীর সকলকে করোনা মুক্ত করেন। করোনা থেকে মুক্তি ও মানবতার কল্যাণে অসুর বিনাশী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। চাই যে এটা শেষ হয়ে যাক, দেন আমরা সামনের পূজায় আরো যাতে ভালো করে পূজাটা কাটাতে পারি। লোক সমাগম সেই জিনিসটা আমরা মিস করতেছি, তবে মা দুর্গা এসেছেন, পূজার একটা ব্যাপার তো আছে, সেজন্য ভালো লাগছে। গতানুগতিকভাবে যেভাবে পূজা হয় আমরা সেভাবে যেন আবার পূজা করতে পারি, মায়ের কাছে এই প্রার্থনা আমাদের। বিশ্বের যে পরিস্থিতি সব ঠিক হয়ে যাক খুব তাড়াতাড়ি, মা সব বিশ্বের পুরাটা বিশ্বকে ঠিক করে দেখ। সম্প্রীতি সৌহার্দ্যের বাংলাদেশ দুর্গাপূজা এর অনন্য উদাহরণ। দেশের বাইরে থেকেও এসেছেন অনেক ভক্ত। সবাই জনজনের ঠাকুর দেখতেই আসে, কিন্তু করোনার ভয় এবার ওইখানেও মাস্ক, এখানেও মাস্ক। এই নিউ নর্মালটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন টোটাল নর্মালে ফিরে যেতে পারি। নেক্সট ডে যেন সুন্দর করে সবাই মিলে যেমন আনন্দ করে উচ্ছ্বাস করে নাচ গানে সেই করে আমরা চালাতে পারি। করোনা পরিস্থিতিতে মায়ের পূজা সীমিত হলেও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানান আয়োজকরা। আমি নিজেও যেন পরিশীলিত হই, সমাজ পরিশীলিত হোক, দেশ পরিশীলিত হোক, পৃথিবী পরিশীলিত হোক, এটি হলো দুর্গাপূজার আসল মিথ। কেন্দ্রীয় পূজার বসার জায়গা পর্যন্ত নাই, কিন্তু কোনো ভক্ত যারা আসছে তাদেরকে কোনো কমপ্লেন নাই। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। Your closest neighbors and oldest friends, we from India send you our warmest good wishes on this festive season. ভারত বাংলাদেশের মৈত্রী দীর্ঘজীবী হবে। দেবী দুর্গা এবার মর্তে এসেছেন দোলায়, ফল অশুভ, ফিরে যাবেন গজে। এর অর্থ মা যাবার সময় বসুন্ধরাকে শস্যে পূর্ণ করার আশীর্বাদ দিয়ে যাবেন। আর একদিন পরে মা চলে যাবেন কৈলাসে। রোগশোকের পৃথিবীতে মা আবার আসবেন অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠায়। আগামী বছর করোনামুক্ত পৃথিবীতে মাকে বরণ করে নেয়ার প্রার্থনাই ছিল ভক্তদের কণ্ঠে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আশুলিয়ায় মিনি ক্যাসিনো, র্যাবের অভিযানে গ্রেফতার 21। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5,803। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 232তম দিনে 111টি ল্যাবে 11,103টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,308 জন। এ নিয়ে মোট শনাক্ত 3,98,815 জন। নতুন 1,544 জন সহ সুস্থ হয়েছেন 3,15,107 জন। দেশের সুস্থতার হার শতকরা 79.01% এবং মৃত্যুর হার 1.46%। করোনায় পুরুষ মৃত্যুর হার 77.05% এবং নারীর মৃত্যুর হার 22.95%। নারী নির্যাতনকারীদের আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবে তিনি কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। দলীয় পরিচয়ে অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সবকিছুই করা হবে। উস্কানিমূলক পোস্ট ফেসবুকে না দেওয়ার আহ্বান জানায় ওবায়দুল কাদের।
করোনা ভাইরাসকে ব্যবহার করে সরকার দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী পরিষদের কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ প্রমাণ হয়েছে সরকার গণতন্ত্রের আড়ালে জনগণকে বোকা বানাচ্ছে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধান, আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার অভিযোগে সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপির মহাসচিব। নির্বাচন কমিশন ও সরকার নির্বাচনের নামে দেশে ত্রাসের রাজত্ব তৈরি করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ঢাকার অদূরে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনোর সন্ধান পেয়ে ঘটনাস্থল থেকে ২১ জনকে গ্রেফতার করে র্যাব। তবে এর ৩ মালিককে পাওয়া যায়নি। এছাড়া ক্রিকেট খেলা নিয়েও অনলাইনে জুয়া চলছে বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার এই মিনি ক্যাসিনোর বোর্ড শুল্ক বিভাগকে ফাঁকি দিয়ে মালয়েশিয়া থেকে নিয়ে আসা হয়। প্রতিদিনই এখানে চলতো লাখ লাখ টাকার জুয়া খেলা। শনিবার এই মিনি ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব ৪-এর একটি দল। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই অভিযান। পরদিন এ নিয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। ইলেকট্রিক ক্যাসিনো আগের আমদানি করা, নতুনভাবে আমদানি হচ্ছে কিনা কারা করতেছে, তদন্তকালে নিশ্চয়ই বিষয়টি তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখবেন। অভিযানের সময় বেশ কয়েকজন গ্রেফতার হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ক্যাসিনো খেলারত অবস্থায় ২১ জনকে আটক করে প্লাবন, হুসাইন এবং ওমর ফারুক। এই ৩ জন হলো মূলত এই ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত। ৩ জনকে আমরা আটক করতে পারলে ওই এলাকায় আরও ক্যাসিনো আছে, সকল ক্যাসিনো সহ তাদেরকে আটক করা সম্ভব। গ্রাম খেলার আড়ালে তারা দোকানের অভ্যন্তরে সারা রাত ব্যাপী ক্যাসিনো নামক জুয়ায় আসক্ত যুবকরা এখানে ক্যাসিনো খেলে এবং মাদক গ্রহণ করে। এ সময় আরো বলা হয়, সংঘবদ্ধ চক্র দেশ বিদেশ থেকে পরিচালনা করছে অনলাইন জুয়া। IPL এর নামে এক ধরনের জুয়া চলছে বলে আমাদের কাছে খবর আছে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। রায়হানের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে দিনভর অনশন করেছেন মা সালমা বেগম সহ স্বজনরা। এদিকে হত্যা মামলায় কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও ৩ দিনের রিমান্ডে নিয়েছে তদন্ত সংস্থা PBI। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সকাল 10টা থেকে রায়হানের মা সালমা বেগম পরিবারের সদস্যদের নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশনে বসেন। রায়হানের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের তদন্ত চলছে ধীরগতিতে। প্রধান অভিযুক্ত SI আকবর এখনো গ্রেফতার হয়নি। এসব কারণে মামলার তদন্ত নিয়ে তাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এজন্যই এই অনশন বলে জানান তারা। এই যে যারা সাসপেন্ডে আছে ৫-৬ জন, ওদেরকে কেন গ্রেফতারি পরোয়ানা করা হচ্ছে না? এদেরকে দ্রুত গ্রেফতার করে ওদেরকে রিমান্ডে নেওয়া হোক। এদিকে দুপুরে ব্যবসায়ীদের একটি মিছিল অনশন স্থানে এসে রায়হানের পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেয়। পরে মেয়রের আশ্বাসে ৭ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করে নেয় রায়হানের পরিবার। অন্যদিকে তদন্ত সংস্থা PBI রিমান্ডে থাকা পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে বিকেলে সিলেটের মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে। এ সময় তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ১১ই অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন নগরের নেহারিপাড়ার বাসিন্দা রায়হান উদ্দিন। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। বাসন্তী নিবাস বিদ্যানন্দের আরও একটি উদ্যোগ। এবার নারীদের জন্য মাত্র ১ টাকায় নিরাপদ রাত্রি যাপনের সুযোগ। চাকরি অথবা পরীক্ষা দিতে অনেকেই ঢাকায় আসলেও যাদের থাকার কোনো জায়গা নেই, তাদের জন্যই সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তবে প্রথম রাতে ১ টাকা লাগলেও দ্বিতীয় রাত থেকে দিতে হবে ১৯৯ টাকা। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। বাসন্তী নিবাস নারীদের জন্য রাজধানীতে প্রথম কোনো আবাসিক হোটেল। নতুন নতুন উদ্যোগ নিয়ে চমক দেখায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। নতুন এই উদ্যোগও বিদ্যানন্দের। মূলত যেসব নারীরা নানা কাজে ঢাকায় আসেন অথচ থাকার জায়গা নেই, তাদের জন্যই পল্লবীর এই বাসন্তী নিবাস।
প্রথম রাত থাকতে খরচ মাত্র 1 টাকা। এরপর প্রতি রাতের জন্য দিতে হবে 199 টাকা। নিম্ন ও মধ্যবিত্ত নারীদের জন্য সাশ্রয়ী আবাস। অনেক সুযোগ সুবিধা আছে, এরকম পরিবেশে থাকতে পেরে আমার অনেক ভালো লাগছে। বেসিক নিড যেগুলো সবই এখানে আছে, যেগুলো আসলে আমরা অনেক ভালো ভালো হোটেলেও কিন্তু পাই না। সেহেতু আমি যদি পরবর্তীতে আসি তো আমি এখানেই উঠব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির ইন্টারভিউ, চিকিৎসা কিংবা ব্যবসার কাজে অনেকেই ঢাকায় আসেন। নানা বয়সী নারীরা এখানে থাকবেন নিরাপদে। তারা দূর দূরান্ত থেকে আসে, হয়তো আসে দেখা যায় যে খুব নিজি ফ্যামিলি থেকেও আসে, কেউ ভালো ভালো ভার্সিটিতে সুযোগ পাচ্ছে, কিন্তু ঢাকায় এসে থেকে পরীক্ষা দেওয়ার মতো তাদের ওই ধরনের সিচুয়েশনও হয়তো তৈরি হয় না, বা পরিচিত কোনো ওই ধরনের সিকিউরিটি সিস্টেম জায়গা তারা পায় না। তো ওই স্টুডেন্টদের কথা চিন্তা করেই আমরা এটা করি। 1 টাকায় রাত্রি যাপন বলে সুযোগ সুবিধার কমতি নেই। এসি, ওয়াইফাই, ওয়াশিং মেশিন সহ আধুনিক সব সুবিধা দেবে বাসন্তী নিবাস। আছে ডাইনিং ও রিডিং রুম। আমাদের এখানে যারা আসবেন, যারাই আসুন, তারা প্রথম রাত থাকবে 1 টাকায়, দ্বিতীয় রাত থেকে 199 টাকা করে পে করতে হবে। আর এখানে আমরা খাবার পানি কোনোটাই দিচ্ছি না। সর্বক্ষণ আপনার সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টায় নিয়ন্ত্রিত আছে আমাদের প্রতিটি কক্ষ। কেউ যদি লাইব্রেরি হিসেবে পড়াশোনা করতে চায়, আলাদা টেবিল আছে, আমাদের নিজস্ব লাইব্রেরি আছে দোতলায়, সেখান থেকে তারা পড়তে পারে। এবং প্রত্যেকটা বেডে আমাদের লাইট এবং চার্জার কানেক্ট দেওয়া আছে, তার কেউ যদি পড়াশোনা করতে চায় ভিতরে পড়তে পারে। নারীদের জন্য দেশের প্রথম এই আবাসিক হোটেলে রয়েছে 38টি সিট। মেয়ে বলেন, কন্যা, জায়া, জননী, যেই বয়সে আসুক না কেন সবাই পাচ্ছেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নওগাঁয় 72 ঘন্টার জরুরি পাসপোর্ট মিলছে না 2 মাসেও, দালাল চক্রের দৌরাত্ম্য। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে রোববার এই মামলা করেন মাসিক আল বাইনিয়া ও দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলম ও আইনজীবী ইমরুল হাসান। আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেছেন। মামলার অভিযোগে বলা হয়, 22 অক্টোবর একটি টেলিভিশন টক শোতে জিয়া রহমান ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেন, যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। উপাচার্য ও প্রশাসনের অনিয়ম নিয়ে ইউজিসির দেয়া তদন্ত প্রতিবেদন একপেশে ও পক্ষপাতমূলক বলে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে তোলা 25টি অভিযোগের বিপক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন। গত 4 জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতির তথ্য-উপাত্ত সংবলিত 300 পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে শিক্ষকদের একাংশ এ নিয়ে তদন্তে ইউজিসি কমিটি গঠন করে। সম্প্রতি তদন্ত শেষে কমিটি সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকায় বসতঘরের দরজা ভেঙে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পর আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে চৌমুহনীর করিমপুর এলাকায় সুমন নামে এক যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা সুমনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলায় বলা হয়, সুমন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, মামলা দায়েরের পর শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেড়েছে গ্রাহকদের ভোগান্তি। 72 ঘন্টার জরুরি পাসপোর্ট মিলছে না 2 মাসেও। অনেক সময় অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ভুলের খেসারত দিতে হচ্ছে সেবাগ্রহীতাদের। আছে দালাল চক্রের দৌরাত্ম্য। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন কর্মকর্তারা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। শহরের খাস নওগাঁ মৃধাপাড়ার আব্দুল হান্নানের কন্যা মালিহা তাবাসসুম। চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে যেতে হবে তার।
জরুরি পাসপোর্টের জন্য গত ২৬ আগস্ট নিজের ও মেয়ের জন্য ব্যাংকে ফি জমা দেন আব্দুল হান্নান। প্রয়োজনীয় কাগজপত্র সহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন তিনি। ৭২ ঘন্টায় জরুরি সেবা পেতে লাগে ২ মাস। হাতে আসে ভুল বানানের পাসপোর্ট। পাসপোর্ট আসছে কিন্তু নাম ভুল আসছে, আমি এখন কি করব? উনি বলছে আবার নতুন করে আপনি পাসপোর্ট করেন এবং নতুন করে টাকা জমা দেন। এই দায়টা কার? তার আর্জেন্ট ট্রিটমেন্টের দরকার, কিন্তু আমি যেতে পারতেছি না। পাসপোর্ট অফিসারটা এই ভুলটা করছে, এখন আমি মেয়েকে কিভাবে বাইরে নিয়ে যাব? শুধু হান্নানের পরিবারই নয়, পাসপোর্ট অফিসে আবেদন করার পর নানা হয়রানির শিকার হতে হয় সেবা প্রত্যাশীদের। তারা জানান, অফিসের কর্মচারীদের যোগসাজশে এখানে তৎপর একটি দালাল সিন্ডিকেট। ৮-৯ মাস হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো পাসপোর্ট পাইনি। অফিসে আলে বলে যে ১ মাস পরে আসবে, ঢাকায় আছে। অফিসে যখন আসি পাসপোর্টটা জমা দেওয়ার জন্য, তার জন্য আমার কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়। পাসপোর্ট করতে ৭ মাস আগে বানাবা দিছি, এখনো পর্যন্ত পাইনি। সব অভিযোগ অস্বীকার করেছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের এই কর্মকর্তা। আমার এখান থেকেও ফেরত যাচ্ছে, আমি তো আমার জানা মতে নাই। টাকা নেওয়া, আমার এখানে কোনো টাকা নেওয়া হয় না। টাকা নেবে কেন? জনস্বার্থে এখানে সেবার জন্য বসে আছে, তাই না? পাসপোর্ট অফিসের ভোগান্তি দূর করার উদ্যোগ দেখতে চান সেবা প্রত্যাশীরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সবার জন্য সবসময় পাশে থাকার ব্রত নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৮৪টি শাখা, ২২টি উপশাখা, ৩৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১৬০টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়াও অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট, SMS ব্যাংকিং, মোবাইল, স্কুল ব্যাংকিং সহ অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সূচনা করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক দ্বয় আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক দ্বয় মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ উপস্থিত ছিলেন। ওয়ালটন কারখানায় নতুন মডেলের ল্যাপটপ উদ্বোধন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে তিনি ওয়ালটনের তৈরি পিলুট N41 সিরিজের নতুন মডেলের ল্যাপটপের উদ্বোধন করেন। পরে আইসিটির সচিব NM জিয়াউল আলম ওয়ালটনকে মেড ইন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার এবং ওয়ালটন কম্পিউটারের CEO লিয়াকত আলী। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রী, জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান। পদ্মা সেতুর ৫,০০০ মিটার দৃশ্যমান, ডিসেম্বরের মধ্যে বসবে বাকি 7 স্প্যান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। মেট্রো রেলের অগ্রগতি ৫০%, লাইন বসেছে ৫ কিলোমিটার, ২০২১ সালের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা। রোহিঙ্গাদের সহায়তায় তহবিল, ৯৬ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। মহানবমীতে কল্পারম্ভ ও বিহিত পূজা, দেবীর চরণে পুষ্পাঞ্জলি, করোনা মুক্তির প্রার্থনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।